নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের মুখোমুখি হন। আগামী শনিবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর তার ঠিক আগে বিরোধীদের তুলোধনা করলেন আজকে সাংবাদিক সম্মেলন থেকে। শুধু তাই নয়, তাকে নিয়ে যে বক্তব্য রাখা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে, তার এই বিদেশ সফর নিয়ে সবের উত্তর দিলেন। তবে ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকবেন না, সেই সময় রাজ্যে কি হবে? এই পর্বে রাজ্য প্রশাসনে নজরদারির কাজ মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে তিনি ভাগ করে দিয়ে গেলেন। শুধু তাই নয়, একটি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই টাস্ক ফোর্সের কাজ হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার বিদেশ সফরে থাকবেন, তখন এই টাস্ক ফোর্সে থাকা সমস্ত ব্যক্তিত্ব এই রাজ্যের আইন শৃঙ্খলার দিকে কড়া নজর দেবে। এই নজরদারির কাজ চালাবেন মন্ত্রীরা, সচিবরা এবং কিছু সংখ্যক পুলিশ আধিকারিকরা, এবং এই টাস্ক ফোর্স সেই লক্ষ্যেই গড়ে দেওয়া হয়েছে। তাতে কারা কারা রয়েছেন? ভূমি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার রয়েছেন, অর্থ সচিব প্রভাত মিশ্র রয়েছেন, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রয়েছেন, ডিজিপি রাজীব কুমার রয়েছেন এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও রয়েছেন। কি অদ্ভুত! এই মনোজ ভার্মাকে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিশমেন্ট পোস্টিং দিয়েছিলেন। অন্তত কানাঘুষো এমনই শোনা যায়। আর এই রাজীব কুমার, যিনি ডিজিপি, obviously one of the most decorated police officers, one of those police officers যার ইন্টেলিজেন্স ট্রেনিং রীতিমতো সিআইএ লেভেলে, কানাঘুষো শোনা যায়, তার গ্রেফতারির বিরুদ্ধে তিনি ধর্ণাতেও বসেছিলেন। পলিটিক্যালি তাকে একাধিকবার কানেক্ট করা হয়েছে। 5 জন মন্ত্রীকে রাখা হয়েছে সমন্বয়ের দায়িত্বে। তারা চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। নিন্দুকেরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার ইনার সার্কেল, তার কোর সার্কেলকেই তার অবর্তমানে এই রাজ্যের ভালো মন্দ, সুখ দুঃখ, আইন শৃঙ্খলা সবটার দায়িত্বে রেখে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কোনো কিছু ঘটলে তার সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স। অর্থাৎ এই টাস্ক ফোর্স অটোনমিটি নেই, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই বলে এই টাস্ক ফোর্স যা ইচ্ছে তাই করবে কিংবা তাদের নিজেদের মতো করে নির্ণয়ের সিদ্ধান্ত নেবে। যদি কিছু ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে হবে এবং তারপরেই এই টাস্ক ফোর্স কোনো সিদ্ধান্ত নিতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলে বা কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে টাস্ক ফোর্স কোঅর্ডিনেট করবে। 12 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, 22 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফরে রওনা হচ্ছেন। 24 তারিখ ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান হচ্ছে। 25 তারিখ বাণিজ্য সম্মেলন রয়েছে লন্ডনে। 26 তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে। 27 তারিখ অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28 তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরবেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারই তাকে বিদেশ সফরের ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের বৈঠকে বলেছিলেন, আপনারা বিদেশ যান, বিনিয়োগ নিয়ে আসুন। সেই মতোই তিনি বিদেশে যাচ্ছেন। অর্থাৎ বিরোধীদের যে কটাক্ষ ছিল, সেই সমস্ত কটাক্ষকে একভাবে তুলোধনা করে কোথাও একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখেই তার এই বিদেশ যাত্রা। এবং আপনাদের একটা ভালো খবর জানিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের সফর সঙ্গী হচ্ছি আমরাও, অর্থাৎ এনকে টিভি বাংলা। এনকে টিভি বাংলা লন্ডন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে নেওয়া প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কর্মসূচি, প্রতিটি নিউজ আপডেট আপনারা সরাসরি দেখতে পারবেন আমাদের টেলিভিশন অ্যান্ড ডিজিটাল স্ক্রিনসে। কিন্তু তার আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ঠিক কি ভাষায় তুলনা করলেন, টেক আ লুক। এগুলো কখনো কখনো রাজ্যের প্রয়োজনে যেতে হয় এবং নীতি আয়োগের একটা মিটিং এ প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে বেশি করে যাওয়া উচিত, তার কারণ ইনভেস্টমেন্ট যাতে বেশি করে আসে সেটা দেখতে হবে। কাজে তার কথাকে সম্মান জানিয়েই আর গণশত্রুদের বলবো, আমাদের প্রোগ্রাম কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিয়ারেন্স দিয়ে, কারণ একসময় আপনারা জানবেন চায়না যাওয়ার সময় ক্লিয়ারেন্স পাইনি, যায়নি।
একসময় জানবেন শিকাগো যাওয়ার সময় আমরা ক্লিয়ারেন্স পাইনি, আমরা যেতে পারিনি। এই ট্যুর প্রোগ্রামে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি যতবার বাইরে গেছি ক্লিয়ারেন্স নিয়ে আমাদের যেতে হয়। আমি সব অফিসারদের ক্লিয়ার করি, মিনিস্টারদের ক্লিয়ার করি, এমএলএ দের ক্লিয়ার করি, কিন্তু অ্যাজ এ চিফ মিনিস্টার যখন আমি যাই তখন আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। হয়তো আমি নাও নিতে পারতাম, কিন্তু আই মেনটেন দ্যাট ডিগনিটি। দিস ইজ কাস্টমারি, so that Indian embassy must know about our program. মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর নিয়ে শোরগোল তৈরি হয়ে গিয়েছে। অ্যাটলিস্ট বাংলার রাজনৈতিক মহলে এই শোরগোল তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীকে লাগাতার কটাক্ষ করেছে বিরোধীরা। শুধু তাই নয়, বিরোধীদের একটি পেপার কিংবা একটি মুখপাত্র, সেই মুখপাত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর এবং অক্সফোর্ডে বক্তব্য রাখা নিয়ে রীতিমতো একটি বড় প্রতিবেদন বেরোয়। বৃহস্পতিবার তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলছেন বাংলায় গণশত্রু আছে। ওয়ার্ড প্লে এটা, একটু ভাবুন, বুঝতে পারবেন কার কথা বলছে। বাংলায় গণশত্রু আছে, হোয়াটসঅ্যাপে খারাপ কথা লেখা হচ্ছে, ইমেল পাঠানো হচ্ছে, বলা হচ্ছে আমরা খারাপ। আমরা কিন্তু সেই ইমেলগুলো পেয়েছি। বাংলাকে অপমান করা হচ্ছে। আমাকে অপমান করুন করুন, বাংলা মাকে, বাংলার মাকে, বাংলার মানুষকে অপমান করবেন না। ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন ভাষায়, কোন রাগ ঢাক না করে বামেদের এক হাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গণশক্তি পত্রিকা, যে পত্রিকাতে এই আর্টিকেল বেরিয়েছিল, সেই পত্রিকাকে কিভাবে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী, টেক আ লুক। আমি আপনাদের কাছে আগেই জানিয়ে যাই, বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রথম যখন সিঙ্গাপুরে গেছিলাম গভর্নমেন্টে ক্ষমতায় আসার পর, বাংলার সম্বন্ধে একটা ব্যাড ইমেজ তৈরি করে রাখা হয়েছিল, যেন বাংলা মানে নেগেটিভ, বাংলাতে কিছু নেই। আমাদের কোন নেতা যখন বাইরে যায়, আউটসাইড অফ দ্য কান্ট্রি, উই ডোন্ট হিউমিলিয়েট দেম, or we don't do the scandalous story. But it is most unfortunate, there are some Ganashotru in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. তাকে আমি বলবো, দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে। গণশত্রু বলছেন তাদের জন্য যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা আজকে আমার বিরুদ্ধে বাজে কথা বলছে কিংবা কটাক্ষ করছে। ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিশানা করছে বলুন তো? আসলে মুখ্যমন্ত্রীর নিশানায় যে বামপন্থীরাই, সেটা কিন্তু স্পষ্ট। মমতা বললেন যারা শূন্য তারাই চিৎকার করছে। চোরের মায়ের বড় গলা, বাম, উগ্র বাম, সাম্প্রদায়িক দলগুলোর মধ্যে কোনো ভেদ নেই। অর্থাৎ কোথাও বামেদের, উগ্র বামেদের এবং সাম্প্রদায়িক দল বলতে কাকে বলছে একটু ভাবুন। ভারতীয় জনতা পার্টিকে এক জায়গায় মিলিয়ে দিলেন। প্রধান বিরোধী দল বিজেপিকেও বিত্তে ছাড়েননি আজ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, টেক আ হার্ড লুক। You can fool the people some of the time, but you cannot fool the people all the time. Who are zero in Bengal, they are shouting. Mother of thieves are shouting most, shouts most. Dor ki maaye jor se bole. Stop this type of attitude, always to insult Bengal, the negative and negative attitude. And here there is no differences between Marxist, ultra-Marxist, and the so-called, what I will say, communal-based party who want to divide the country. We don't want. We believe unity in diversity. এবার আসি প্রসঙ্গ ভবানীপুর। কারণ ভবানীপুরকে যে পাখির চোখ করেছে শুভেন্দু অধিকারীরা, সেটা আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। যদিও শুভেন্দুবাবু নিজে কিন্তু তার পর তিনটে ভার্সনে, তার তিনটে মন্তব্য ভার্সন বদলেছেন। প্রথমে ছিল হারাবো, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। তারপর হলো যদি নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে 2011-র মতো, তাহলে হারাবো। তারপর হলো আমি নই, বিজেপির যে কোনো প্রার্থী হারাবে।
তা নিয়ে অলরেডি তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছে যে এখন তো ব্যাকআউট করছে। আগেই বলেছিলাম ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। ভবানীপুরের নির্বাচনের রিগিং নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা ভবানীপুরের নির্বাচনের রিগিং হয় এই তথ্য খাড়া করেছিল এবং এই তথ্য খাড়া করেই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যদি 2011 যেটা শুভেন্দু অধিকারীর বক্তব্যে কিংবা তার কথায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল, যদি সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে তিনি জিতবেন। এবার ভবানীপুরের নির্বাচনে কি তাহলে রিগিং হয়, এই প্রশ্নটা সামনে এসেছিল। আজ জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের অধীনে, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট হয়েছে, তাহলে কিসের রিগিং আর কিসের ভোট লুট? হেয়ার টেক এ হার্ড লুক। And what democracy we have? They said rigging. What rigging? All the election is being held under the leadership of Election Commission and the BSF, CISF, total central government, under the central government. Bengal police is not allowed. So don't quote the misleading information. If you have the guts, ask the question to me, I'll reply that. I'm ready to reply. I'm very bold, I'm very strong. I have that confidence. মহারাষ্ট্রে হিংসার ঘটনা ঘটেছে, তাই নিয়ে আজ সাংবাদিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন যে তার প্রতিক্রিয়া কি, মহারাষ্ট্রের হিংসা নিয়ে তিনি কি প্রতিক্রিয়া জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারত এমন একটি দেশ যেখানে বিবিধের মধ্যে ঐক্য রয়েছে, কিন্তু সেই ঐক্য ভাঙার চেষ্টা কেউ কেউ নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য করছে। দেখুন, I don't support any violence. Even when we were in the opposition party, we never supported any communal riots. I remember when Babri Mosque demolition happened, there is a big riot. And I went to Writers' Building when left-front government was in power. And I appealed them that if you have any work to do, please let me know. I will work for you. I should not quarrel at that crisis. When there will be a crisis, we should work together. And more as to what is happening, it is better that you can ask Uddhav Thackeray, Sharad Pawar and others. They'll give you the reply. But I feel that my only one award will be, we are in favor of unity. Because India is a country where unity in diversity is our origin. এবারে বিবিধের মধ্যে ঐক্য, এটাই তো ভারতবর্ষের মূল মন্ত্র, এটাই তো আমরা শিখে এসেছি, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই ইউনিটিকে ভয় পেয়েছিল ব্রিটিশরা, ভয় পেয়েছিল বলে বারবার এই ইউনিটি ভাঙার চেষ্টা করেছে কিংবা এই ঐক্য ভাঙার চেষ্টা করেছে। দেখুন, 5টা আঙুল আলাদা আলাদা রাখুন, আলাদা আলাদা 5টা আঙুল, কিন্তু এই 5টা আঙুল যখন মুঠো হয় না, তখন সেই মুঠো ইংরেজ সাম্রাজ্য বুঝতে পেরেছিল। আর এই মুঠোর মুক্কা ইংরেজ সাম্রাজ্য এমন ভাবে খেয়েছিল যেখান থেকে ল্যাজ গুটিয়ে পালিয়েছিল। কিন্তু সেই ল্যাজ গুটিয়ে পালানো এবং তাদের প্রথম মোগলদের দরবারে এসে একটা কোম্পানি শুরু করব বলে আর্জি দিয়ে ভারতবর্ষকে শাসন করার মধ্যে যে দীর্ঘ ইতিহাস রয়েছে, 300 বছরের ইতিহাস, সেই 300 বছরের ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন ভারতের এই ঐক্যকে বারবার টার্গেট করেছিল ইংল্যান্ড কিংবা দ্য মাইটি ইংলিশ ব্রিটিশ এম্পায়ার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। আমরা আশা রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরেক কলিগ শশী থারুরের মতো এখানে গিয়েও প্রশ্ন করবেন যে লুটের টাকা 300 বছর ভারতবর্ষকে পরাধীন রেখে ইংরেজ সাম্রাজ্য ভারত থেকে লুট করেছিল, সেই লুটের দায় স্বীকার করে অ্যাটলিস্ট অন্তত একটা ক্ষমা চাক এই মডার্ন জামানায়। কারণ কোহিনূর থেকে টিপু সুলতানের মসনদ, পিকক থ্রোন, সবই তো লুট হয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে সাদা চামড়ার ইংরেজরা, ফেরত কিছুই দেয়নি, শুধু লুটেছে। নীল চাষ করে চাষিদের লুটেছে বাংলাকে, লুটেছে ভারতের ধন সম্পদকে, ফেরত কিছু দেয়নি। সেই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, বাংলার অগ্নিকন্যা যাচ্ছেন, এবং শুধু যাচ্ছেনই না, বক্তব্যও রাখবেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। আশা করব শশী থারুরের সেই মন্তব্যের কিছু ঝলক মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়ও পাবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই সফর, এবং এই সফরে তার এখানে না থাকার সময় যদি কিছু সমস্যা হয় তাহলে? গত কয়েকদিন ধরে রামনবমী নিয়ে রীতিমতো বিরোধীরা হাতিয়ার করে প্রচারে নেমেছেন। রামনবমী নাকি এই প্রশাসন আটকাতে চায়, যদিও প্রশাসনিক তরফ থেকে এরকম কোনো বিবৃতি বা কোনো রকম কথাই আজ পর্যন্ত বলা হয়নি। তবুও আমরা দেখেছি হিস্ট্রি, গত 2-3 বছরে দেখেছি রামনবমীতে কিছু সংখ্যক পলিটিক্যাল হুলিগানসরা ঝামেলা করার চেষ্টা করে। এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। বিশ্বাস করুন, রিশরার ঘটনা থেকে শুরু করে যেখানে যেখানে রামনবমীতে উত্তেজনা হয়েছে সবটাই পলিটিক্যালি ক্রিয়েটেড। তদন্ত কোনোদিন হয়নি, কিন্তু যদি কোনোদিন সত্যি নিরপেক্ষ তদন্ত হয় দেখবেন সেখানে ধর্ম নেই, সেখানে রাজনীতি আছে, সেখানে ভোটের অঙ্ক আছে। তাই এবারও বাংলায় রামনবমী নিয়ে একটি অনিশ্চয়তা বলবো না, একটি সমস্যার বাতাবরণ তৈরি করছেন রাজনীতিবিদরাই, আমজনতা নয়। কারণ গতকালকেই বলেছিলাম রামনবমীর মিছিল হবে, শোভাযাত্রা হবে, রামরাজ্যর ডাক উঠবে, তাতে সমস্যা কি? শুভেন্দু অধিকারী বলছেন সমস্যা প্রশাসনের, প্রশাসন বলছে এমন কোনো সমস্যাই আমাদের নেই। আসলে সমস্যাটা একেবারে রাজনৈতিক। আসলে সমস্যা হচ্ছে এই রামনবমীকে হাতিয়ার করে কিছু কিছু দল চাইছে ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করার, যাতে ধর্মের পালে তারা ভোট টানতে পারে। কিন্তু এই মারাত্মক খেলা ইংরেজরা আমাদের সঙ্গে খেলেছে এবং বুঝেছে বাবু এত সহজ নয় ভারতীয়দের দমিয়ে রাখা। কারণ ভারতীয়রা যখন এরকম ভাবে ছড়িয়ে থাকে তখন তাদের হাত ধরে এদিক ওদিক টানা সম্ভব, কিন্তু ভারতীয়রা যখন হাতটাকে মুঠো করে আর সেই মুঠো যখন পাঞ্চে পরিবর্তিত হয় তখন ইংরেজরাও দেখেছে সেই মুক্কা তাদের এখান থেকে সুদূর ইংল্যান্ড পাঠিয়ে দিয়েছিল একবারে। এবং ওই গোটা ঘটনাটা নন ভায়োলেন্টলি হয়েছিল, ভায়োলেন্স নিইনি আমরা। অহিংসার পথে হেঁটে একজন লাঠিধারী মানুষ, তার নাম মহাত্মা গান্ধী, দেখিয়ে দিয়েছিলেন কিভাবে ইংরেজ সাম্রাজ্যের মাইটকে টাটা বাই বাই করে দেওয়া যায়। সেখানেই যারা এখন আবার সেই পূর্বপ্রভুতাদের ইংরেজ তাদের পলিসি ব্যবহার করে রামনবমীকে হাতিয়ার করে বাংলায় সমস্যা তৈরি করার চেষ্টা করছেন, যে সব রাজনৈতিক নেতা কিংবা যে সব রাজনৈতিক নেত্রী কিংবা যে সব রাজনৈতিক দল, তাদেরও আমরা বলে রাখতে চাই যে বাংলার মধ্যে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি রক্ষা হবে। আর বাংলায় রামনবমী পালন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রত্যেক রাজ্যে এক এক রকমের পরিচিতি রয়েছে, এখানে সব ধর্মকে সম্মান করা হয়, সব কিছুতেই শান্তি হয় এবং শান্তিতে সব উৎসব পালন করা হয়। সরাসরি বলে দিলেন শুভেন্দু অধিকারী যে এতদিন ধরে বলছিলেন এই প্রশাসন রামনবমী চান না, এই প্রশাসন রামনবমী করতে দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন শুভেন্দু অধিকারী ডাহা মিথ্যে কথা বলছে। এই প্রশাসন চায় সমস্ত কিছু শান্তিতে পালন করা হবে, সব ধর্ম সবাই সব উৎসবকে সম্মান জানিয়ে রামনবমীও হবে, শান্তিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। बांग्ला बांग्ला का मापिक है, हर राज्यों को एक एक आइडेंटिटी है, हम यूनिटी का बहुत विश्वास करते हैं, हम हर धर्म को सम्मान करते हैं। अभी रमजान मास चल रहा है, ईद आएंगे तो हम पीसफुली इसको बनाएंगे। बासंती पूजा, अन्नपूर्णा पूजा, रामनवमी जो भी आएंगे, चैत्र संक्रांति, पहला वैशाख, सबको हम शांति से बनाएंगे। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে শুভেচ্ছা জানাচ্ছে বিজেপিও, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু না হয় যেখানে বাংলা মায়ের সম্মান নষ্ট হয়। এই প্রতিক্রিয়া দিচ্ছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন দিচ্ছেন দেখুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। বাঙালির আর ভরসা আপনাকে নেই। আমি অতীতের আর বলতে চাই না। কোন সফরে কয়লা মাফিয়াকে নিয়ে গেছেন, কোন সফরে গিয়ে চামচ চুরি হয়েছে, এরকম নানা ঘটনা। এরকম তো আমাদের দলের পক্ষ থেকে করা হয়, কারণ মানুষের যে বিষয়ে আগ্রহ থাকে বিরোধী দল সেটা নিয়ে কথা বলে, সেটা নিয়ে রাজনীতি। মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন না, মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহে যাচ্ছেন না, ওই উইলিয়ামসের মতো তিনি অন্তরিক্ষে চলে যাচ্ছেন, কারণ উনি এখন মহাকাশ নিয়েও পড়াশোনা করছেন। এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই। আর মানুষের যেখানে আগ্রহ নেই আমাদের কোনো আগ্রহ নেই। আমরা তো চাই উনি আরো বেশি দিন বাইরে কাটি, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
তবে এটাই ওনার মুখ্যমন্ত্রী হিসেবে শেষ বিদেশ সফর। শ্রমিক বাবু, জগন্নাথ বাবু তারা পূর্বের কিছু কথা, পূর্বের কিছু চুটকুলা যার প্রমাণ নেই সেগুলো তুলে কিছু কথা বললেন বটে, কিন্তু তমলুক থেকে আবার একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জোরালো নিশানা করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা রাজ্যের। তিনি বলছেন জেলার মানুষ লোকসভার 2টি আসনে নরেন্দ্র মোদীকেই দিয়েছেন। দেখুন, সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। তৃণমূল যা যা করে বিজেপি তা খারাপ বলে, বিজেপি যা যা করে তৃণমূল তা খারাপ বলে। দেখুন, একটি ফেডারেল স্ট্রাকচারে এটা কাম্য নয়, তবে এটাই হয়। বারবার দেখেছি রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত, বারবার দেখেছি কেন্দ্র যা বলছে রাজ্য একেবারে উল্টো পথে হাঁটছে। যেমন ধরুন ন্যাশনাল হেলথ মিশন কিংবা জাতীয় স্বাস্থ্য মিশন। রাজ্যের প্রশাসনিক বৃত্তে আয়ুষ্মান শব্দটি নিয়ে প্রচুর সমস্যা ছিল, কিন্তু এখন সেই আয়ুষ্মান শব্দটি রাজ্যের প্রশাসনিক বৃত্তে ঢুকে পড়ল। যদিও কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে এখনো তা কার্যকর করেনি রাজ্যের সরকার। বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের দড়ি টানাটানি অনেক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত কেন্দ্রের প্রস্তাবিত ব্র্যান্ডিং শর্ত প্রায় পুরোপুরি মেনে নেওয়া হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের আটকে থাকা বরাদ্দ কিছুটা পাওয়ার জন্য, এবং কথা মাফিক অর্থাৎ এই শর্ত মেনে নেওয়ার পর কিছুটা অর্থ কেন্দ্রীয় সরকার ছেড়েওছে। ইতিমধ্যে প্রায় 362 কোটি টাকা রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র, আর এর হাত ধরেই এখন থেকে NHM কিংবা ন্যাশনাল হেলথ মিশন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে তৈরি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সুস্বাস্থ্য কেন্দ্র নামের জায়গায় আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র নামটি ব্যবহার করা হবে। অর্থাৎ এই যে ছবিতে দেখছেন, ধরুন রাজনগর সুস্বাস্থ্য কেন্দ্র, এটা রাজ্যের বক্তব্য। রাজ্য এখানে আয়ুষ্মান শব্দটি নরেন্দ্র মোদীর প্রকল্প আনার বিন্দু মাত্র পক্ষপাতী ছিল না, একেবারে উল্টো পথে হাঁটছিল। কিন্তু এবার থেকে বলতে হবে রাজনগর আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র। এই আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র কিংবা আয়ুষ্মান শব্দটিতে প্রচন্ড আপত্তি ছিল রাজ্যের, কিন্তু ওই যে টাকা আটকে ছিল। যেই এই শর্ত মানা হয়েছে ঠিক তখনই টাকা ছেড়েছে কেন্দ্র। 362 কোটি টাকা বরাদ্দ কেন্দ্র স্যাংশন করেছে, এবং এর হাত ধরেই এবার রাজ্যে আস্তে আস্তে আয়ুষ্মান শব্দটি প্রশাসনিক বৃত্তে ঢুকে পড়ল। প্রশ্ন আমাদের একটাই, এই 362 কোটি টাকা যেটা রাজ্য কেন্দ্রকে, মাফ করবেন, কেন্দ্র রাজ্যকে পাঠিয়েছে, NHM এর অধীনে তৈরি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সুস্বাস্থ্য কেন্দ্রের নামের জায়গায় আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র নাম ব্যবহার করার শর্তে এটা এত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কেন? প্রথম কথা, কেন্দ্রের নাম নিয়ে এত সমস্যা কেন? শেক্সপিয়ার বলে গেছেন হোয়াটস ইন আ নেম। আরো নাটকীয় করে বলতে পারতাম, কিন্তু সত্যি এখন তো দেখে মনে হচ্ছে নাটক চলছে। কোন রাজ্য কোন নাম ব্যবহার করলো তার জন্য টাকা আটকে যাচ্ছে। লাস্টে যতক্ষণ না সেই নাম ব্যবহার হবে ততক্ষণ টাকা দেওয়া হবে না। নিন্দুকেরা বলেন এটা মার্কেটিং, প্রধানমন্ত্রী এসছে, শুধুই মার্কেটিং করেন, শুধুই মার্কেটিং করেন, পারলে সর্বত্র নিজের নাম এবং ছবি জুড়ে দেন। আবার নিন্দুকেরা বলেন এক মার্কেটিং মুখ্যমন্ত্রীও এসছে। ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখবেন সিনেমার পোস্টারের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় পোস্টার। তাই মার্কেটিং যুদ্ধে আমজনতার স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা কেন? রাজনগর সুস্বাস্থ্য কেন্দ্র নাকি রাজনগর আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রেও, সেটা নিয়ে আমজনতার মাথা ব্যথা নেই। আমজনতার মাথা ব্যথা একটা নিয়ে, এই সুস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে কি পরিষেবা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে। আরে নাম বদলালেই তো আর পরিষেবার উন্নয়ন হয় না। সুস্বাস্থ্য কেন্দ্র কিংবা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, যাই হোক নাম, পরিষেবাটা দিন এবং সেটা উন্নত মানের দিন। বারবার আমাদের ক্যামেরায় ধরা পড়েছে
পরিষেবা খারাপ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আরো খারাপ। প্রশাসনিক বিশ্লেষকদের একাংশ বলছে যে এই রাজ্যের কোষাগারের যে পরিস্থিতি সেটা এতটাই খারাপ, তাতে নিজের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় বরাদ্দ প্রত্যাখ্যান করা কার্যত এই রাজ্যের জন্য অসম্ভব। যদিও প্রশাসনের একাংশ বলছেন এনএইচএম পুরো কেন্দ্রের দান নয়, তাতে রাজ্যের অংশ রয়েছে, ফলে বরাদ্দ রাজ্যের প্রাপ্যই ছিল। প্রশাসনিক সূত্রে বলছে 2023 সালের জুলাই থেকে এনএইচএম এর বরাদ্দ টাকা বন্ধ ছিল। অভিযোগ ছিল অন্তর্বর্তকের বিধি অনুযায়ী কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পের নির্দিষ্ট ব্র্যান্ডিং কার্যকর করছে না রাজ্য। আগে এনএইচএম এর বরাদ্দের গোটা দেশে যে স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি হয়েছিল তার পোশাকি নাম ছিল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এ রাজ্যে বাংলা ভাষায় সেগুলির নাম দেওয়া হয়েছিল সুস্বাস্থ্য কেন্দ্র। পরে কেন্দ্রের তরফে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের নাম বদলে দিয়ে আয়ুষ্মান আরোগ্য মন্দির রাখা হয়। তারপরেও রাজ্য সুস্বাস্থ্য কেন্দ্র নামই রেখে দিয়েছিল। এই পরিকাঠামোয় বিশেষ ধরনের হলুদ রং করার প্রস্তাব কেন্দ্র করলেও সেগুলিতে নবান্ন তার নীল সাদা রঙই করে রেখেছিল। এই প্রকল্পে 40 টাকা রাজ্য দেয় বলে কেন্দ্রের একতরফা ব্যান্ডিং মানতে নারাজ ছিল নবান্ন। সে কারণে জট তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা করতে কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজ্যে এসেছিলেন। এছাড়াও রাজ্যের আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠকও হয়। নীল সাদা রঙে কেন্দ্রীয় সরকার আপত্তি প্রত্যাহার করলেও নামের প্রশ্নে অনড় ছিল কেন্দ্র। শেষ পর্যন্ত রাজ্য সরকার আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র নাম ব্যবহারের প্রতিশ্রুতি দেয় কেন্দ্রকে, আর তারপর সেই প্রতিশ্রুতিতে মূল নামের সঙ্গে থাকা মন্দির শব্দটি রাজ্য রাখেনি। এই প্রতিশ্রুতি দেওয়ার পর এনএইচএম এর অতিরিক্ত সচিব আরাধনা পট্টনায়ক রাজ্যকে চিঠি দিয়ে জানান কেন্দ্র রাজ্যের এই অবস্থানকে মান্যতা দিচ্ছে, তাই এনএইচএম এর বরাদ্দ টাকা ছাড়া হচ্ছে। ভাবুন, শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন আ নেম, আর এই কেন্দ্র রাজ্যের বচসায় বুঝিয়ে দিল এভরিথিং ইজ ইন দ্য নেম, নামেই রাখা সবকিছু। মানে নাম বদল না করলে টাকা দেবে না, তাতে গরিব মানুষ মরছে তো কি হয়েছে, মরুক। ব্র্যান্ডিং, মার্কেটিং, এর বাইরে আর কিচ্ছু চাই না। শুধু দেখাও আমি বিরাট, আমি বিরাট, লার্জার দ্যান লাইফ। সিনেমা করুন না, পোস্টার পড়বে। রাজ্য কেন চালাতে আসেন, দেশ কেন চালাতে আসেন? আপনারা নেতা না হয়ে অভিনেতা হন, চারদিকে শুধু নাম দেখবেন। আরে নামের জন্য গরিব মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেবেলা খেলেন। এর পাশাপাশি টিবি নির্মূলীকরণ, পুষ্টি সংক্রান্ত কেন্দ্রীয় পদক্ষেপ, পর্যাপ্ত গুণমানের শংসাপত্র সব কার্যকর করতে হবে রাজ্যকে, এই তরজাও দেওয়া হয়েছে। তার সঙ্গে আবার জাতীয় প্রচারগুলিও চালাতে হবে, মানে ন্যাশনাল মার্কেটিং আর কি। পাশাপাশি কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মিশনের পরবর্তী কিস্তির বরাদ্দ নির্ভর করবে ব্র্যান্ডিং এর অগ্রগতির ওপর। বুঝতে পারছেন, সবই ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হলে টাকা আসবে, ব্র্যান্ডিং না হলে টাকা আসবে না। কি অদ্ভুত রাজ্য আর দেশে বাজ করছি। যাক, আপাতত এইটুকুই থাক। একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, আপনিও একটা চা খেয়ে নিন, আমিও একটা চট করে চা খেয়ে নিই, কারণ বিরতির ওপারে শেখ শাহজাহান সন্দেশকালীর সেই গুন্ডা সে আবার গুন্ডামি শুরু করেছে। এক কাপ চা নিয়ে আসুন, কারণ এরপর যে খবরটা বলবো রীতিমতো রসিয়ে রসিয়ে উপভোগ করুন। আমরা জানতাম গুন্ডা ধরবো, গুন্ডা ধরে জেলে পাঠাবো, ব্যাস সব শেষ। একবার জেলে যদি গুন্ডাকে পৌঁছতে পারেন তাহলেই সেই গুন্ডার সব গুন্ডামি ঘুচে যাবে। কোথায় কি দাদা, জেলে বসেই হুমকি দিচ্ছে শেখ শাহজাহান। আতঙ্কে ঘরবন্দি সন্দেশখালীর সরবেরিয়ার এক পরিবার। ভাবুন, যে সন্দেশখালীর শেখ শাহজাহানকে রীতিমতো জেল হাজতে পাঠানো হলো, তার বিরুদ্ধে অভিযোগ তিনি এখন জেলে বসেই নাকি তার কার্যকলাপ, ক্রিয়াকলাপ, তার দাদাগিরি চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে মনে হয় আমাদের এই একাধিক সিরিজগুলো দেখি না ওটিটিতে, সেখানে দেখায় জেল থেকে কিরকম নেটওয়ার্ক চলছে, সেগুলোই ঠিক। কারণ এমনই এখন অভিযোগ এসছে, সরবেরিয়ার এক পরিবার অভিযোগ করছে জেল থেকে বসে বসে ফোন করে শেখ শাহজাহান হুমকি দিচ্ছে যে দেখে নেব। ইডি ও নাজার থানার পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। অনুগামীর ফোন থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। খুব বাড় বেড়েছিস না, বাড়িঘর ভাঙচুর করব, ঠিক এই কথায় ফোনেই হুমকি দিচ্ছে শেখ শাহজাহান। আতঙ্কিত সরবেরিয়ার বাসিন্দা রবীন কুমার মণ্ডল। জেলে বসে মোবাইল ব্যবহার শাহজাহানের সরব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। তিনি অভিযোগ করছেন শাহজাহানকে জেলে মোবাইল ফোন দেওয়া হয়েছে
কে দিল, কেন দিল, কিভাবে দিল? ঠিক ঠিক কি হুমকি দেওয়া হলো, কে হুমকি দিল, কেন হুমকি দিল, সে পরিবর্তে পরবর্তীকালে যাব। কিন্তু প্রথমে যে বক্তব্য শুনলাম যে জেলে বসে শেখ শাহজাহান নাকি একটা মোবাইল ফোন পেয়ে যাচ্ছেন, সেই মোবাইল ফোন থেকে ফোন করছেন, ফোন করে বলছেন কিরে খুব বার বেড়েছিস, বাড়িঘর ভাঙচুর করে দেবো, এত সাহস এই গুন্ডাটা পায় কোথা থেকে? আর পুলিশ প্রশাসন কি করছে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আর জেলে এই অরাজকতা। প্রথমে যিনি অভিযোগ করেছেন তার অভিযোগটা শুনবো, তারপর আসছি বিস্তারিততে। ইডির অফিসে, সিবিআই অফিসে কেস করেছিলাম। ওই সরবরিয়া শাহজাহান শেখের মার্কেট তো আমাদের জায়গা, এই 11 সালে জোর করে দখল করে নিয়েছে। এবার ওর হয়ে প্রতিবাদ করেছিলাম বলে আমাকে হুমকি টুমকি দেখিয়েছে। আর ইডির অফিসে গেছিলাম বলে আমাকে এখানে মুসলিম শেখ আর উসমান আনসারি, মফিজুল মোল্লা আর নাসির মোল্লা এরা আমাকে হুমকি দিচ্ছে, বলে তোরে কেটে কুচিয়ে দেবো, ভাসিয়ে দেবো, তো দেখে নেবো। আমি ওই ইডির অফিস থেকে আসার পরে আমাকে বাড়িতে তো থাকতেই দিচ্ছে না, আমি তো বাজারে ভয়ে বেরোই না। শেখ শাহজাহান জেলের থেকে হুমকি দিয়েছে মফিজুল মোল্লার ফোন থেকে। মফিজুল মোল্লা এসব ফোনটা ধরিয়ে দিয়ে বলছে এনে কথা বল। আমি বলি, কার সঙ্গে কথা বলবো? বলে শেখ শাহজাহানের সঙ্গে। আমি বলি, কেন? বলছে অনেক কেউ কথা বলবে। তখন শেখ শাহজাহান বলতো, আমি শেখ শাহজাহান বলছি যে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা খুব বাড়বাড়ন্ত, তোদের খুব বিশাল বেড়েছিস, আমার নামে অনেক কিছু করেছিস, মার্কেটেও তো তোরা উল্টোপাল্টা কথাবার্তা উল্টোপাল্টা করছিস, এই নিয়ে আমাদেরকে প্রচন্ড হুমকি দেয়। আমার অনেক লোকজন আছে, আমার মতো অনেক শাহজাহান আছে, শাহজাহান দাপিয়ে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করে দেবে, বাড়ি ঘরদার সব লুটপাট করে দেবো, বাড়িতে বম ফেলবো, তোদের এখান থেকে পালিয়ে বেড়াতে হবে, এইরকম ভাবে হুমকি দিচ্ছে। মানে জেলে গিয়েও শাহজাহানের দাদাগিরিটা দমেনি। ভাবুন, যে শেখ শাহজাহানকে নিয়ে 2024-এর ইলেকশনের আগে তোলপাড় হয়ে গেল, জানুয়ারি মাসে যে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য তার অনুগামীরা রীতিমতো ইডির ওপর অ্যাটাক করলো, সংবাদ মাধ্যমের ওপর অ্যাটাক করলো, যার ওখান থেকে বোমা বারুদ নিষ্ক্রিয় করার জন্য এনএসজি কমান্ডোরা সন্দেশখালিতে নেমে এলো। ভাবা যায় এই সেই শাহজাহান। দেখবেন একটা ছবি, দেখবেন এই দেখুন, যখন শেখ শাহজাহান আসছিলেন, হাঁটা দেখুন, হাত ঘোরাতে ঘোরাতে, দেখি ছবিটা চালান, হাত ঘোরাতে ঘোরাতে লোকজনকে বক্তব্য রাখতে রাখতে এই গুন্ডাটা হেঁটে আসছিল। এই যে এই গুন্ডা আবার গুন্ডামি শুরু করেছে, একেবারে জেলে বসে। আর পুলিশ কি করছে? শুভেন্দু অধিকারী প্রশ্ন করছেন যে জেলের মধ্যে শেখ শাহজাহান মোবাইল ফোনটা পেলেন কিভাবে? শুনুন। শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান পার্থ অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো উচিত, অন্য রাজ্যে না সরালে হবে না। এই শাহজাহান ঠিক কিরকম একটি ব্যক্তি জানেন? শুনুন, এই শাহজাহানের পূর্বসূরীরা ছিলেন সিপিআইএম এর লোকজন, একেবারে বামপন্থী লোকজন, বামপন্থী নেতা। বামেরা আজকে যত এরকম করে ঘাড় ঝেড়ে দিন শাহজাহান থেকে, তৈরি করেছেন আপনারাই। 2011 সালে জায়গা জোর করে দখল করে একটি মার্কেট বানায় এই শাহজাহান শেখ, নাম দেওয়া হয় শাহজাহান মার্কেট। নিজেকে সত্যি সত্যি মুঘল সম্রাট শাহজাহান ভাবেন কিনা কে জানে। এই অভিযোগ আমাদের নয়, এই অভিযোগ নির্মল কুমার মণ্ডল নামে এক ব্যক্তি করছেন। সেই জমি ফেরানোর দাবিতে ইডি এবং নেজার থানার পুলিশের কাছে অভিযোগও করেন তার পরিবার। আগের অভিযোগের ভিত্তিতে ওই বাজারে অভিযানও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনো সেই মামলা ঝুলে রয়েছে। মণ্ডল পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে শাহজাহানের অনুগামী মণ্ডল পরিবারে এসে ফোনে কথা বলতে বলে, তখন কথা বলে মণ্ডল পরিবারের সদস্যরা। সেই সময় শাহজাহান তাকে হুমকি দেন, বলে অভিযোগ করেছেন রবীন মণ্ডল। তারপর থেকে আতঙ্কিত মণ্ডল পরিবারের সদস্যরা, তারা বুঝতেই পারছেন না তাদের কি করা উচিত।
সমস্যা হলো যখনই এরকম অ্যান্টি সোশ্যাল গুন্ডা এরা দাদাগিরি করে না, তখন অ্যালিবাই রেডি রাখে। তাই মন্ডল পরিবারের বিরুদ্ধে অভিযোগ করছে খোদ শাহজাহানের স্ত্রী। খোদ অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে থানায় যাচ্ছে শেখ শাহজাহান শেখের স্ত্রী তসলিমা বিবি। অভিযোগ করছেন শাহজাহানের মাছের আড়তে কাজ করার সময় 25 লক্ষ টাকা নয়-ছয় করেছেন এই রবিন মন্ডল। বুধবার রাতে নেজার থানায় রবিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তসলিমা। অভিযোগ, রবিন তাদের মাছের আড়তে কাজ করতেন, ভেড়ির দেখাশোনা করতেন। শাহজাহান গ্রেফতার হওয়ার পর থেকে গত কয়েক মাসে রবিন সেই আড়ত থেকে 25 লক্ষ টাকা হাওয়া করে দিয়েছেন। আমাদের একটাই প্রশ্ন, উনি অভিযোগ করার পর পাল্টা অভিযোগ করলেন কেন? আপনাদের যদি 25 লাখ টাকা খোয়াই গিয়ে থাকে কিংবা চুরি হয়ে গিয়ে থাকে কিংবা রবিন বাবু যদি আপনাদের 25 লক্ষ টাকা মেরে দিয়ে থাকে, এতদিন অভিযোগ করেননি কেন? ওয়েট করছিলেন কবে রবিন বাবু ওই হুমকির অভিযোগ দেবেন? আর যদি সত্যি 25 লক্ষ টাকা আপনার চুরি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অভিযোগ করতেই পারেন। তার সঙ্গে শাহজাহানের ফোনে হুমকি দেওয়ার কিংবা 2011 সালে শাহজাহান মার্কেট বানানোর জন্য মন্ডল পরিবারের জমি ছিনতাই করার কি মানে? দুটো তো এক নয়, একেবারে পৃথক। যদিও রবিন মন্ডলের দাবি তিনি আদৌ শাহজাহানের মাছের আড়তে কোষাধ্যক্ষ ছিলেন না, তিনি মুহুরির কাজ করতেন। কোষাধ্যক্ষ ছিলেন দেদার মোল্লা, তিনি টাকা পয়সা হিসেব রাখতেন, লেনদেনও করতেন তিনি। রবিন মন্ডলের দাবি সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে, এসব কাগজপত্র তার কাছে কিচ্ছু নেই। টাকা পয়সা সংক্রান্ত সবকিছু যা ছিল সব ছিল দেদার মোল্লা আর শেখ শাহজাহানের কাছে, তারা নিজেরাই দেখাশোনা করতেন। তার নামে অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, শুনুন। ব্যাপারে বলতে টাকা পয়সা তার আমার কাছে থাকতো না, ঠিক আছে। আমি যা মাছগুলো খাতায় লেখালেখি করতাম, টাকা পয়সা ক্যাশ বিল করতো আলাদা ক্যাশিয়ার, সেই টাকা পয়সা দিয়ে বিল করতো। এবার কাকে কি টাকা দেবে না দেবে সব ক্যাশিয়ারই করতো, আমি তার করতাম না। এবার ক্যাশ তার আমার কাছে থাকতো না, সেই ক্যাশিয়ারকে ধরুক, আমাকে ধরে কোনো লাভ হবে? এবার আমি পাল্টা আমি আবার টেস্ট করবো, তাহলে আমি টেস্ট করবো, পাল্টাই করবো। চক্রান্ত কি যখন ভেরিফাই হবে তখনই বুঝতে পারবে কি চক্রান্ত করে কি হচ্ছে। আমি শুধু লেখালেখি মাছ নিয়ে আসতো, কোন ভেরির থেকে কোন ভেরি মাছ নিয়ে আসতো, কতটা মাছ কে নিচ্ছে, এইটাই লিখতাম, আর কিছু না। শেখ শাহজাহানের মাছের ভেড়ি, তাতে দেদার মোল্লা, সেই দেদার মোল্লার কথা শেখ শাহজাহানের ওয়াইফ কিচ্ছু বলছেন না, সবটাই আসছে যেন রবিন মন্ডলের ঘাড়ে। আর এই রবিন মন্ডলের অভিযোগ যে তিনি 2011-তে তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জমিটা ফেরত চান, সেই কারণে তাকে বারবার জেল থেকে ফোন করে হুমকি দিচ্ছে শাহজাহান। জেল থেকেও এই গুন্ডা দাপিয়ে বেড়াচ্ছে তার গুন্ডামি করতে। এবার এই শেখ শাহজাহানের কয়েকটা ছবি দেখায়, দেখুন। এক তো দেখছেন অ্যারেস্ট হওয়ার পরও যেরকম বুক চিতিয়ে বাঘের মতো ঘুরে বেড়ায়, আসলে এগুলো বাঘ নয়, এগুলো বাঘরোল, এগুলো কেঁচো, এগুলো ইঁদুর, এগুলো সমাজের কীট, এগুলো নরকের সবচেয়ে দূষিততম কীট। এরা যা করেছে সন্দেশখালীতে, এরা যা করে বেরিয়েছে সন্দেশখালীতে, তারপর এদের সভ্য সমাজে থাকতে দেওয়া যায় না। হাজত নয়, এদের যদি নরকের কোনো অন্ধকূপ কিংবা কোনো গুহা পাওয়া যায় সেখানে নিক্ষেপ করা উচিত। কারণ এরা সন্দেশখালীতে মহিলাদের মান সম্মান ইজ্জতের উপর হাত দিয়েছিল। কোন সভ্য ভদ্রলোককে এই পরিচয় দেওয়া যায় না। এরা নোংরা, এরা নিকৃষ্ট, এরা খারাপ। তবে এরা যখন জেলে বসে গুন্ডামি করে তখন প্রশ্ন ওঠে, এদের মদত দিচ্ছে কে? মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছিলাম, মোহাম্মদ সেলিম বলছেন জেল তো দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। তাই মোহাম্মদ সেলিমের কথার মতো শেখ শাহজাহান ওখানে বসে ফোন কল করছে, ধমকি দিচ্ছে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ তৃণমূল কংগ্রেসের জামানায় প্রতিটি জেল, প্রতিটি কারাগার দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে। দেখুন, জেলখানায় বসে আগে যেমন তিহার জেলে হতো, এখন সর্বত্র আমাদের রাজ্যে সাম্রাজ্য যারা বিস্তার করেছে, বাইরে গুন্ডামি মস্তানি করে মাফিয়া রাজ কায়েম করেছে লুটের, তারা জেলখানার মধ্যে দাঁড়িয়েও এই কাজগুলো করে যায়। কারারক্ষী বলো, জেলের অফিসিয়াল বলো এবং পুলিশ বলো এবং বিচার ব্যবস্থা বলো, তাদেরকে এটাকে নতুন করে দেখতে হবে যে কেন
যাদেরকে অপরাধ জগতের অপরাধকে শায়েস্তা করার জন্য, অপরাধীকে শায়েস্তা করার জন্য যে জেলখানার ব্যবস্থা আছে, সেগুলো কেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে? জেলখানাগুলো যেমন থানাগুলো অপরাধের স্বর্গরাজ্যের। তবে সব দায় কিন্তু মোহাম্মদ সেলিমরাও ঝেড়ে ফেলতে পারেন না, কারণ এই শেখ শাহজাহানদের বানিয়েছিলেন বামফ্রন্টে, বানিয়েছিল বামেরাই। তার আগে মোরসলিম মন্ডল, শেখ মোসাল্লেম মোল্লা, এরা কারা? শেখ শাহজাহান যাদের পর এলো কিংবা যারা শেখ শাহজাহানের পূর্বসূরি, তারা সব তো বাম জামানার নেতা। আর এই সন্দেশখালী তো বাম গড় ছিল, 2016 অব্দি বাম গড় ছিল। শেখ শাহজাহান তৃণমূলে এসছে অনেক পরে, 2011-র অনেক পরে। আমার সঙ্গে এই মুহূর্তে সঞ্জীব রয়েছে সরাসরি সন্দেশখালী থেকে। আমি একবার সঞ্জীবের কাছে যাব। সঞ্জীব, সন্দেশখালীর ত্রাস কিংবা সন্দেশখালীর নরকের কীট এই শেখ শাহজাহান, একবার দর্শকদের মনে করাও ঠিক কি কি অত্যাচার এই শেখ শাহজাহান করত, কিভাবে অনৈতিকভাবে মানুষের জমি তারা ছিনিয়ে নিত, কিভাবে মানুষের বেসিক রাইট, তাদের অধিকার থেকে মানুষকে বারবার দীর্ঘ কয়েক দশক ধরে বঞ্চিত করে রাখত এই নরকের কীট, এই বদমায়েশ, এই গুন্ডা শেখ শাহজাহান। দেখো, প্রথমে তোমাকে জানাই যে সন্দেশখালীর বেতার বাদশাহ, অর্থাৎ বেতার বাদশাহ হিসেবে কিন্তু পরিচিত ছিল এই শেখ শাহজাহান। শেখ শাহজাহান কিন্তু যখন তৃণমূলে ছিল, তৃণমূলে কিন্তু জমানায় কিন্তু একচিটিয়া কিন্তু রাহাজারি করে চলেছে এই সন্দেশখালীর বুকে। তারপরে তাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রথমে ছিল বামফ্রন্টের, সেই সময় কিন্তু রাহাজানি করেছে, গল্প করেছে। তারপরে রাজ্যে পালাবদল হয়, তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তারপরে কিন্তু বারবারান্ত কিন্তু শেখ শাহজাহান কিন্তু বেড়েই যায়, সেটা আমরা কম বেশি সবাই জানি। এরপর আস্তে আস্তে যখন হচ্ছে সময়ের সাথে সাথে যখন সময় যখন বেরিয়ে যাচ্ছে, তখন এলাকার মানুষদের কাছে জমি, গরিবের জমি কিভাবে হাতিয়ে নেওয়া যায়, বিঘের পর বিঘে কিন্তু জমি কিন্তু হচ্ছে নিয়ে নেওয়া হতো। শেখ শাহজাহান এবং এর অনুগামীরা কিন্তু নিয়ে নিত কয়েকশো বিঘে কিন্তু জমি, তারা কিন্তু নিয়ে মেছো ঘেরি থেকে শুরু করে যেসব জায়গায় আগে ধান চাষ হতো, সেই সব ধান চাষ কিন্তু বন্ধ করে দিয়ে মেছো ঘেরি তৈরি করার পরিকল্পনা নেই এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। একাধিকবার কিন্তু এই পরিকল্পনা দেখে এসেছি। এরপর পরপর যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সন্দেশখালীর বিভিন্ন জায়গায় যেসব হচ্ছে নদীমাতৃক এলাকা, তোমাকে জানিয়ে রাখি, সেই নদীমাতৃক এলাকাগুলো যেসব ম্যানগ্রোভ লাগানো থাকতো, সেই সব বেশিরভাগ জায়গায় সেই ম্যানগ্রোভ কিন্তু কেটে দিয়ে সেখানে কিন্তু দোকানঘরও কিন্তু তৈরি করা হয় এবং নিজেদের যে শাকলেট ছিল সেখানে কিন্তু কম পয়সায় তাদেরকে কিন্তু বসানো হতো, এমনটা কিন্তু অভিযোগ। এরপর একের পর এক কিন্তু সন্দেশখালী কিন্তু বিস্তার বিভিন্ন এলাকায় কিন্তু জাল ছড়িয়ে লাগলো এই হচ্ছে শেখ শাহজাহান। এবং পরবর্তী সময়ে সরবেরিয়া একটি খালি জমি ছিল, যেটা হচ্ছে রবিন মন্ডলের যেটা দাবি করছে তার জমি, সেই জমি তিনি কিন্তু পরবর্তীকালে দখল করে নেয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরে সেখানে কিন্তু হচ্ছে বিলাসবহুল বলা যায় যে মার্কেট তৈরি করা হয়েছে। সেই মার্কেট প্রত্যন্ত সুন্দরবন এলাকায় যে এই শেখ শাহজাহান মার্কেট, এই মার্কেট প্রত্যন্ত সুন্দরবন এলাকায় কিন্তু বিলাসবহুল মার্কেট কিন্তু বলা যায়। এবং তার উপরে মার্কেটের উপরে যে একাধিক যে ঘরগুলো আছে, সেই ঘরগুলো কিন্তু আছে কি বলবো, মানে কলকাতার বিভিন্ন নামি দামি যে হোটেল আছে সেই হোটেলের সাথে কিন্তু তুলনা করা যায়, এক কথায় বলা যায়। অর্থাৎ একের পর এক উত্থান। এরপরে তৃণমূল কংগ্রেসে যখন ছিল, তারপরে জেলা পরিষদে কিন্তু সদস্য হলো, তারপরেও কিন্তু বারবারান্ত বেড়েই যায় এবং এলাকাবাসীদের বিভিন্ন, অর্থাৎ সুন্দরবন এলাকায় বিভিন্ন খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তো এবং তাদেরকে কিন্তু ডাক করানো হতো এই শেখ শাহজাহানের কাছে। কোনো মিটিং করা হবে, কোনো মীমাংসা, জমির মীমাংসা, তার দরুন কিন্তু শেখ শাহজাহানকে কিন্তু হিস্সা দেওয়া হতো, এমনটাও কিন্তু একাধিক অভিযোগ উঠে এসছে। এবং পাশাপাশি যে এর আগে যেটা সন্দেশখালী আন্দোলন, অর্থাৎ সন্দেশখালী যে শেখ শাহজাহান যে বেতার বাদশাহ বলা হতো, সেই বাদশার ভয়তে কিন্তু সন্দেশখালী মুখ কিন্তু কেউ খুলতো না, ঘরের মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু কেউ মুখ খুলতো না এই শেখ শাহজাহানের ভয়তে। পরবর্তী সময় যখন আমরা গত বছর দেখেছি শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয়, এবার তারপরে কিন্তু একের পর এক কিন্তু সন্দেশখালী মা বোনেরা এবং সাধারণ মানুষ তারা কিন্তু আন্দোলন শুরু করলো। এবং তারপরে দেখা গেল পরপর কিন্তু তার সন্দেশখালীর যে বেতার বাদশাহ শেখ শাহজাহানের যে অনুগামীরা, একের পর এক বেশ কিছু অনুগামীরা তারা কিন্তু ধরা পড়লো, কয়েকজন কিন্তু জেলও খাটছে এবং বেশ কয়েকজন কিন্তু ছাড়া পায়। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে সঞ্জীব খুব সুন্দরভাবে বললো যে কিভাবে এই শেখ শাহজাহান তার প্রতিপত্তি গড়েছিল এবং তার একেবারে চিত্রগুপ্তের ইতিহাস
সে যা যা করে এসছে, তৃণমূল কংগ্রেসের এই দামাল নেতা, কোট আন কোট বলছি, দামাল নেতা, আরেক দামাল নেতা, তৃণমূল কংগ্রেসে এত দামাল নেতা সত্যি ট্র্যাক রাখা মুশকিলের। সেই দামাল নেতা প্রেসিডেন্সি জেলে বসে হুমকি দিচ্ছে, বলছে ঘর বাড়ি ভাঙচুর করে দেবো। প্রশাসন কি করছে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। যান গিয়ে দেখুন মোবাইল ফোনটা কে দিল, পুলিশ জড়িত নাকি অন্য কেউ? জেলের ভেতর এহেন কাণ্ড কিভাবে হয়? সব সময় বিরোধীরা যে এমনি এমনি কথা বলে তেমন তো নয়। যদি সত্যি এটা ঘটে থাকে তাহলে এটা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের উপর একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ শেখ শাহজাহান শুধুই গুন্ডা নয়, কোট আনকোট তৃণমূল কংগ্রেস করা নেতা কাম গুন্ডা, বুঝতে পারছেন? শাসক দলের গুন্ডা, শাসক দল করা গুন্ডা। তাই তৃণমূল কংগ্রেসকে জবাবদিহি তো করতেই হবে। এবার শেখ শাহজাহান থেকে একটু বেরোই, কারণ শেখ শাহজাহান ঠিক যে কাজটা করতেন সন্দেশখালীতে, মানুষের কণ্ঠরোধ করার যে কাজটা করতেন, এই দেশে সেই জিনিসটাই হচ্ছে একটি সূচক বলছে। বাক স্বাধীনতা সূচকে 33টি দেশের মধ্যে ভারতের স্থান 24 নম্বরে। একটি রিসার্চে এই তথ্য উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের দ্য ফিউচার অফ ফ্রি স্পিচ সংস্থা একটি গবেষণা কিংবা রিসার্চ করে। তথ্য সংগ্রহ করা হয়েছিল 2024 অক্টোবরে। প্রতিবেদনে দেখা গিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ অর্থাৎ নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন এবং দুটি গণতান্ত্রিকভাবে পিছিয়ে পড়া দেশ হাঙ্গেরি এবং ভেনেজুয়েলা বাক স্বাধীনতার প্রতি সর্বোচ্চ স্তরের সমর্থন দেখিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং গ্লোবাল সাউথ সর্বনিম্ন স্তরে সমর্থন প্রদান করেছে। আরো ভেঙে ভেঙে বলি, বাক স্বাধীনতা সূচকে 33টি দেশের মধ্যে ভারতের স্থান 24 নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে গবেষণা পেপার কিংবা রিসার্চ পেপার আমরা দেখতে পেয়েছি ফিউচার অফ ফ্রি স্পিচ সংস্থার, 2024 অক্টোবরে তারা বলছে ইন্ডিয়া স্টেজ অ্যাট 24 আউট অফ 33। 2021 এবং 2024 মধ্যে 8টি প্রশ্নের উপর নির্ভর করে ভারতের সামগ্রিক স্কোর 62.63 দাঁড়ায়। ভারতের স্থান দক্ষিণ আফ্রিকা, লেবানন তার ঠিক মাঝামাঝি। যদিও বাক স্বাধীনতার প্রতি সমর্থন এবং মত প্রকাশের স্বাধীনতার প্রকৃত স্তরের মধ্যে বড় পার্থক্য রয়েছে, ভারত হাঙ্গেরি এবং ভেনেজুয়েলার সঙ্গে এমন দেশগুলির মধ্যে রয়েছে যেখানে বাক স্বাধীনতা তুলনামূলকভাবে কম। প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয়রা বিশ্বাস করেন বাক স্বাধীনতার উন্নতি হয়েছে, কিন্তু র্যাঙ্কিংয়ে ভারতের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বেশিরভাগ ভারতীয়ই সরকারি সেন্সরশিপ ছাড়াই বাক স্বাধীনতার অধিকারকে মূল্য দেন, তবে সরকারি নীতির সমালোচনার প্রতি সমর্থন বিশ্বব্যাপী গড়ের চেয়ে অনেকটাই কম। 37টি ভারতীয় একমত কিংবা 37 জন ভারতীয় একমত যে সরকারের নীতির সমালোচনা করা উচিত। তার তুলনায় যুক্তরাষ্ট্রের মাত্র 5 এবং ডেনমার্কের মাত্র 3 জন স্যাম্পল সার্ভেয়ার এই মতামত পোষণ করছেন। সাধারণত যেসব দেশে বাক স্বাধীনতার উচ্চ সমর্থন রয়েছে তারা অধিক স্বাধীনতা ভোগ করে। ভারত, হাঙ্গেরি এবং ভেনেজুয়েলার সঙ্গে এই প্রবণতা অনেকটাই কম। উল্লেখযোগ্য, জনসমর্থন থাকা সত্ত্বেও বাক স্বাধীনতার সুরক্ষা অনেকটাই কম হয়েছে। ভারতের সামগ্রিক স্কোর যদি দেখেন 62.63। যদিও বাক স্বাধীনতার প্রতি সমর্থন এবং মত প্রকাশের স্বাধীনতা কিন্তু দুটো ভিন্ন জিনিস। ফ্রিডম অফ এক্সপ্রেশন কিংবা ফ্রি স্পিচ, এই ফ্রি স্পিচ ব্যাপারটা আমার আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাক স্বাধীনতা সমর্থনে নরওয়ের স্কোর 87.9, ডেনমার্ক 87, সবার উপরে রয়েছে তারা। ইন্দোনেশিয়া 56.8, মালয়েশিয়া 55.4 এবং পাকিস্তান 57.0। তারা নিচের দিকে রয়েছে। 2021 সাল থেকে অনেক দেশ বাক স্বাধীনতা হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং জাপানের মতো গণতান্ত্রিক দেশগুলিতে বাক স্বাধীনতার উল্লেখযোগ্য পতন লক্ষ্য করে গিয়েছে এই রিসার্চ পেপার বলছে।
বাকস্বাধীনতা কেবল একটি আইন অধিকার নয়, বরং একটি উন্মুক্ত বিতর্ক এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতার সংস্কৃতির উপর নির্ভর করে। সেই সংস্কৃতি কিংবা সহনশীলতার যে আবহ, সেটা কি আমাদের দেশে রয়েছে? এই নিয়ে কিন্তু এখন বারংবার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন উঠছে আরো একটি জিনিস নিয়ে। প্রশ্ন উঠছে আমরা কতটা সহনশীল হতে পেরেছি কিংবা সহনশীলতা দেখাচ্ছি। ভারতবর্ষে এখনো আমরা বলি ফ্রিডম অফ প্রেস রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখি যখন উত্তরপ্রদেশে কোনো সাংবাদিক রিসার্চ করতে যান কিংবা কোনো স্ক্যাম নিয়ে ফলো আপ করেন, তখন তার মৃতদেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়। কিংবা সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য বাড়ির সামনে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তিদের গুলি খেয়ে লুটিয়ে পড়তে হয় গৌরী লঙ্কেশের মতো সাংবাদিকদের। কিংবা বারবার বিভিন্ন চ্যানেলের বিভিন্ন উপস্থাপক কিংবা অ্যাঙ্কার্স, এডিটর্স কিংবা সম্পাদকদের বিরুদ্ধে রাজনৈতিক দলরা ভুয়ো মামলা, মিথ্যে অভিযোগ করেন শুধু তাদের কণ্ঠ রোধ করার জন্য। বাংলাতেও হয়েছে, এর আগেও হয়েছে, এই দেশেও হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী ওপেন প্রেস কনফারেন্স করতে চান না কিংবা করেন না, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে চান না কিংবা দিতে পারেন না, সেই দেশে প্রেস ফ্রিডম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিছু সংখ্যক প্রেস ফ্রিডম আছে বলেই আমি এখানে ওপেনলি দাঁড়িয়ে এটা বলতে পারছি, কিন্তু সেই প্রেস ফ্রিডম ভারতের মতো একটি দেশে যতটা থাকা দরকার ততটা হয়তো নেই। কারণ এটাও তো সত্যি, গৌরী লঙ্কেশও হয়েছে। আমি যেমন ওপেনলি আপনাদের এই কথাগুলো বলতে পারছি, তেমন গৌরী লঙ্কেশের ঘটনাটাও তো ঘটেছে তো উত্তরপ্রদেশে সেই সাংবাদিকদের মেরে সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে রাখার ঘটনাগুলো, কারণ তারা স্ক্যাম ইনভেস্টিগেট করছিল। তাই কোথাও কথা বলার অধিকার থাকাটা দরকার, প্রয়োজনীয়। কারণ আমার মত, আপনার মত, সেই মত প্রকাশের অধিকার আমাদের রয়েছে। আজ এখানে অবধি, এই পর্যন্তই। কথা বললাম আজকে আপনাদের নিয়ে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে, কথা বললাম আমরা শেখ শাহজাহানের দাদাগিরি নিয়ে, কথা বললাম বাকস্বাধীনতা নিয়ে। কিন্তু যে জিনিস নিয়ে কথা বলা হলো না, তা হলো আমার আপনার রাইটস নিয়ে, অধিকার নিয়ে। আমার আপনার কিন্তু খুব সিম্পল চাহিদা, খুব অল্প চাহিদা, রুটি কাপড়া মাকান। কথা বলা হলো না বেকারত্ব নিয়ে, শিল্প নিয়ে, স্বাস্থ্য নিয়ে। কথা বললাম কিভাবে ব্র্যান্ডিং দিলেই স্বাস্থ্যের বকেয়া টাকা চলে আসে, কিন্তু কথা বলতে পারলাম না সেই ব্র্যান্ডিং এর আড়ালে থাকা পরিষেবার মান নিয়ে। আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায় এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্টে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভাবা প্র্যাকটিস করুন। জয় হিন্দ।